নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন ভাষা দিবস উপলক্ষে একটি বিশেষ গ্রাম বাংলার ভূতের গল্প, সঙ্গীতা চৌধুরীর লেখা ৭১-এর কালরাত্রি। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে প্রদীপ্তা, বর্ণালী, সৌরভধ্বনি সাহা, সৌরভ রায়, অনন্যা, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। গল্পটা শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এবার থেকে আমাদের গল্প আসবে সোম আর বৃহস্পতি রাত 10টায়। নিঝুম অন্ধকারের মধ্যে গ্রামটাকে যেন শ্মশান মনে হচ্ছে। কোথাও কোনো রাতচরা পাখির শব্দটুকুও নেই। তারই মধ্যে ক্লান্ত শরীরে পা টেনে টেনে এগিয়ে চলছে ফয়েজ। তার কাঁধে একটা বড় ঝোলা, আর গোটা শরীর ঘামে ভেজা। বাম পায়ের আঙুলের কাছে একটা গভীর ক্ষত, তা থেকে চুঁইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। মাথাতেও ব্যান্ডেজ বাঁধা। বটগাছটাকে পিছনে ফেলে এগিয়ে চলল সে। কয়েক পা এগোতেই তার কাঁধের কাছে একটা শীতল নিঃশ্বাস টের পেল ফয়েজ। চকিতের মতো পিছনে ফিরে তাকালো সে। অভ্যাসবশত হাত চলে গেল কাঁধের ঝোলাটার ভিতরে, কিন্তু না, কেউ তো কোথাও নেই। শুধু বটগাছের গা বেয়ে অসংখ্য ঝুড়ি এমনভাবে নেমেছে যে রাতের অন্ধকারে দেখলে মনে হয় এক একটা প্রেত মূর্তি যেন লুকিয়ে আছে সেখানে শিকারের খোঁজে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার হাঁটা শুরু করল সে। কিছুটা দূর যাওয়ার পর তার মনে হলো বাতাস যেন থমকে গিয়েছে। এই অদ্ভুত নৈশব্দ তার মোটেই স্বাভাবিক বলে মনে হলো না। অন্ধকারে, রাতের গভীরে কোথাও যেন গভীর কোনো ষড়যন্ত্র চলছে। আঁচ পেল সে। ঠিক সেই মুহূর্তেই তার মনে হলো বটগাছের কুঁড়িগুলো যেন মানুষের পায়ের মতো খটাস খটাস শব্দ করে এগিয়ে আসছে তার কাছে। কে কে ওখানে? না, কোনো উত্তর নেই। বাতাসে তার শব্দগুলোই যেন প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। তার বুকের ধুকপুকানি এখনো কমেনি। হঠাৎ গাছের লতার মতো কিছু একটাতে পা পড়ল, আর সঙ্গে সঙ্গে লতাটা তাকে পেঁচিয়ে ধরল। আর পর মুহূর্তেই লতাটা তার পাটাকে উপরে তুলে তাকে উল্টো করে ঝুলিয়ে দিল শূন্যের মধ্যে। বিস্ফারিত চোখে ফয়েজ দেখল সামনে কুয়াশার মধ্যে স্পষ্ট হয়ে উঠছে একটা ছায়া। কে 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 তুমি? ছাড়ো আমাকে! কেন ধরে রেখেছো? আমি কি ক্ষতি করেছি তোমার? ছাড়ো ছাড়ো বলছি! ছাড়ো ছাড়ো! ছায়ামূর্তিটা কোনো জবাব দিল না। শুধু কিছুক্ষণ পরে ফয়েজ একটা আকাশ ফাটানো আর্তনাদ করে উঠল, আর ছটফট করতে করতে এক সময় চুপ হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আজ 23শে মার্চ 2011। আজ থেকে ঠিক 2 দিন পর অর্থাৎ 25শে মার্চ গভীর রাতে বাংলাদেশের উপর পাক সেনাদের সেই বর্বর আক্রমণ
নেমে আসে। আর তারপর এই ভয়ঙ্কর গণহত্যা দেখে ২৬শে মার্চ স্বাধীনতার কথা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করার পর সে রাত্রেই তাকে গ্রেফতার করা হয়। আর এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ। সেই বছর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও আনুষ্ঠানিকভাবে ১৯৭২ সাল থেকে ২৬শে মার্চই স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আপনারা সকলেই জানেন এই বছর ২৬শে মার্চ স্বাধীনতার ৪০ বছর। আমার দেশবাসীকে তাই স্বাধীনতার আগাম শুভেচ্ছা জানাই। আশা করব আপনাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক, আপনজনের সঙ্গে কাটুক, ভালোবাসায় কাটুক। ততক্ষণ শুনতে থাকুন গানটা বাজছিল আর গুনগুন করে সঙ্গ দিচ্ছিল সুমন। আকাশের ঠিকানায়। হঠাৎ কোমরে কাপড় গুঁজে ঝড়ের গতিতে ফাতিমা এসে রেডিওটা বন্ধ করে দিল। কি হলো বলো তো? গানটা শুনতে দিলে না, এটা কিন্তু একদম ঠিক নয়। গান শুনতে চাইলে আমার কথাও তোরা শুনতে হইবে। দুদিন পর ওই ২৫ তারিখে তোমার একা একা রসুলপুর যাওয়া হবে না। উফ মা, তুমি কেন বুঝতে পারছো না? আমার গ্রামে যাওয়াটা খুব দরকার। আর তাছাড়া তুমি চিন্তা করছো কেন? দাদি তো আছে নাকি? দেখ, আমি তো তোরে যেতে মানা করিনি, আমি শুধু তোরে বলছি একা একা যাবি, কোনোদিন তো যাস নাই। আরে বাবা, অদ্ভুত তো, কোনোদিন যাইনি বলে নয়, বলো একা একা কখনো যাইনি। ওই হলো, তাছাড়া গত কয়েক বছরও তো যাসনি। সেই শেষ গিয়েছিলি তোর ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়। এখন পথঘাট অনেক বদলে গেছে। তাছাড়া ওখানে ফোনের নেটওয়ার্কও তো খুব ভালো মতো কাজ করে না। আমাদের তো চিন্তা হয় না কি? আমাদের নয়, বলো আমার। আমি বাবাকে খুব ভালোভাবে চিনি। তোমার মতো ভিতর ডিম নন তিনি। তাছাড়া দাদি এত বছর ধরে ওখানে একা থেকে গেল, আর আমি কটা দিনের জন্য যেতে পারবো না? শুনো, তোমার দাদিকে কিন্তু অনেকবার করে আসার কথা বলা হয়েছিল, তা উনি ওনার গ্রামের জমি জায়গা ছেড়ে আসতে চান না। আর তোমার বাবার পক্ষেও সেই ঢাকার কাজ ছেড়ে ওই প্রত্যন্ত গ্রামে পড়ে থাকা সম্ভব নয়। গ্রামের মুরব্বীরাও তো তোমার দাদিকে অনেক করে বুঝিয়েছিলেন, কিন্তু উনি তো কারোর কথাই শোনেন না। ও মা, একটু বোঝার চেষ্টা করো। ওই বাসাটা দাদির কাছে একটা অন্যরকম স্মৃতিবহুল জায়গা। তোমার সাথে তার মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু তুমি তার মতকে অমর্যাদা করতে পারো না। আর ২৬শে মার্চ আমরা স্বাধীনতা দিন প্রতি বছর যে সবাই মিলে পিকনিক করি, সেটা এই বছর না হয় আমি দাদির সাথেই কাটালাম ৭১-এর স্মৃতি নিয়ে। তেমন হলে তোমরাও চলে এসো ওখানে। সুমন আর তার মায়ের কথার মাঝখানেই একটু গলা খাঁকারি দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন ইকবাল সাহেব। বিয়ের পর মায়ের জোড়াজুড়িতেই নববিবাহিতা বউকে নিয়ে তিনি ঢাকায় আসেন। তারপর ডাক্তারিতে একটু পসার জমতেই তিনি এখানে একটা পাকা বাড়ি বানালেন। কিন্তু অনেকবার জোড়াজুড়ি করার পরেও মাকে তিনি গ্রামের বাসা থেকে নিয়ে আসতে পারেননি। এই নিয়ে তার সঙ্গে তার স্ত্রীর বেশ মতভেদ রয়েছে, তবে মায়ের আবেগটাও তিনি বুঝতে পারেন। ফাতেমা, তুমি শুধু শুধু রাগ করছো। আচ্ছা, মায়ের ওপর রাগটা তুমি তার নাতির উপর কেন দেখাচ্ছ বলো তো? তোমার মাই বা কেন এক জেদ ধরে গ্রামে পড়ে রয়েছেন? এই তো গতবার যখন আমি গ্রামে গেলাম, তখন গ্রামের মুরব্বীরা সবাই আমাকে এমনভাবে বলল যেন আমি আমার শাশুড়িরে দেখবো না বলে তাকে অজপাড়া গায়ে ফেলে এসেছি। কিন্তু ঘটনা তো তার উল্টা। এবার ছেলে যাচ্ছে, তাকে ওই এক কথা শুনতে হইব। মা, আমি বুঝতে পেরেছি তোমার রাগের কারণটা কি। আচ্ছা, আমি চেষ্টা করব দাদিকে বোঝানোর, কিন্তু তুমিও একবার বোঝো। তো মা কখনো আমার মায়ের আবেগটাকে বুঝতে চায় না। মায়ের জীবনের ৯০% স্মৃতি, দাদাদের স্মৃতি, ৭১-এর স্মৃতি সবই ওই রসুলপুরে। তাই তো মা ওসব ফেলে আসতে চান না। সেই তো, যত দোষ ক্ষুদিরাম বোস। কিচ্ছু বুঝি না আমি। জানো বাবা, মা না আজ ফিরনি বানিয়েছে। তা আমার জন্য আছে তো? বুঝো, আনতাসি। পোশাকটা বদলে বসো না। বেশ, যা হুকুম করবেন আমি তাই করব। বুইড়া বয়সে যত ঢং।
বাবা, তুমি ৭১-এর চাচাদের ঘটনাটা বলো না। যেটুকু জানো আমি একটু নোট করে নিই। বেশ, শোন তবে বলি। সময়টা তখন ১৯৭১-এর এপ্রিল মাস। দুপুরের খাঁ খাঁ রোদের মধ্যে একদিন হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে আসে রফিক আর শওকত দাদা। দুই ছেলের এই অবস্থা দেখে আমার মা ছুটতে ছুটতে আসেন। কি হয়েছে বাপ? এমন ধারা লাগছে কেন? পানি খাবি? রোদ লাগছে নাকি? না মা, রোদ লাগে নাই, ভিতরে কলজাতে আগুন লেগেছে, আগুন। ভাই তুই ক, মারে সবটা ক না। মা মা দেশের হকেলে কাঁদে। আমার সোনার দেশটারে বাঁচাইতে হইব মা। রাজাকারদের সাথে লড়তে হবে আমাদের। কিন্তু তোরা তো লড়তে জানিস নে বাপ, তোরা মাঠে কাজ করিস, এসবের তোরা কি জানিস? শিখুম মা, সব শিখুম। তুই বল কেন আমরা সব পারুম? ইন্ডিয়ান মিলিটারি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিতেছে, ওদের সঙ্গে আমাদের যুক্ত হতে হবে মা। সাধারণ মানুষকে এই লড়াইতে নামতেই হবে, নইলে আবার কাল রাত্রি আসবে মা। চিরকাল পরে পরে মার খেতে হবে ওই শালা পাঞ্জাবিগুলোর হাতে। এতদূর বলে থামলেন ইকবাল। একটা দীর্ঘশ্বাস নিলেন, তারপর আবার বলতে শুরু করলেন। মা সেদিন দাদাদের আটকালেন না, দেশ মায়ের জন্য উৎসর্গ করলেন তার দুই ছেলেকে। শুধু আমার মা কেন, আমার মায়ের মতো পাশের বাড়ির শ্যামলী কাকিমা, গুলশানা চাচি, রত্না কাকিমারাও তার ছেলেদের ক্যাম্পে যেতে দিয়েছিলেন। আর সেই কারণেই দেশ স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হলো। তারপর কেটে গেল ৪০টা বছর। আর আজ ২০১১ সালের ২৩শে মার্চ। আজ তুমি কলেজ যাচ্ছ, বাংলায় কথা বলছো, পড়ালেখা করছো, শুধু এনাদের রক্তের জন্য, এনাদের বলিদানের জন্য। ইকবালের চোখ হঠাৎ ঝাপসা হয়ে উঠল। সুমন অবাক হয়ে দেখল তার গুরুগম্ভীর বাবা একটা কাজের বাহানা করে উঠে গেল। নিজের মাতৃভূমি ও গ্রামের জন্য গর্বের হাসি হাসল সুমন। কিন্তু তখনও কি সুমন বুঝতে পেরেছিল রসুলপুরে যাওয়ার পর তার জীবনে ঠিক কি ঘটতে চলেছে? দিন দুই পর ব্যাগপত্র নিয়ে ঢাকার স্টেশনে এসে পৌঁছতেই সুমনের দেখা হলো রসুলপুরের নওয়াজ শেখের সঙ্গে। নওয়াজ শেখ রসুলপুরের একজন বড় মুরব্বী। তার চাচাও মুক্তিযোদ্ধা ছিলেন। বেশ অনেকবার তিনি ইকবাল সাহেবের সঙ্গে সুমনদের বাড়িতে এসেছেন। আরে সুমন, কোথায় যাচ্ছ? আরে নওয়াজ দাদা যে, আমি রসুলপুর যাচ্ছি। তুমি শুনছিলাম গবেষণা করছো? হ্যাঁ, আমি একটা গবেষণাপত্র লিখছি ৭১-এর মুক্তিযুদ্ধের ওপর, তাই। হ্যাঁ, মুক্তিযুদ্ধ। ৭১-এর যুদ্ধের রক্তে আজও আমাদের গায়ের মাটি ভিজে আছে। আমার চাচা তো মুক্তিযোদ্ধা ছিলেন, তবে বাবা সরাসরি যুদ্ধে যোগ না দিলেও পরোক্ষভাবে সাহায্য করেছেন। যুদ্ধের সময় যোদ্ধাদের মধ্যে খবর আদান প্রদানের কাজ করতেন, অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদান করতেন। আমিও শুনেছি এই কথা। তিনি তো আর বেঁচে নেই, থাকলে তোমাদের বাসাতেই যেতাম, ওনার কাছেই যেতাম। হ্যাঁ, চাচা তো পাক সেনাদের গুলিতে জীবন দিয়েছিলেন, কিন্তু আব্বার মৃত্যুটা ভীষণ যন্ত্রণার। আমি তখন মায়ের পিঠে ছিলাম, মা তো শোকে কথাই হারিয়ে ফেলেছিলেন। দুঃখ করেন না চাচা। তবে তুমি একদম ঠিক মানুষকেই ধরেছ। রহিম ফুপা অনেক কিছু জানেন, কিন্তু আর দেরি করো না। ট্রেন, বাস, তারপর নৌকা করে রসুলপুর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে।
সুমন ট্রেনে চেপে নওয়াজের উদ্দেশ্যে হাত নাড়ায়। হঠাৎ নওয়াজের বাম চোখের পাতাটা কেঁপে ওঠে। আল্লাহ তুমি সব ঠিক রেখো। বলে একটা রিক্সা ডেকে চেপে বসলেন নওয়াজ। এই রিক্সা যাবা। ওদিকে রসুলপুরে পৌঁছতে পৌঁছতে একটু রাত হয়ে যায় সুমনের। গ্রামের পথ তাই ৮টার মধ্যেই যে যার ঘরে ঢুকে পড়েছে। রাস্তার ল্যাম্পপোস্টে টিমটিম করে আলো জ্বলছে, কিন্তু সেই আলোতে অন্ধকার কাটার বদলে চারিপাশে যেন এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। একটানা ঝিঁঝি পোকা ডেকে চলেছে। বাড়িটা খুঁজে বের করার জন্য আলোর দরকার ভেবেই একবার পকেটে হাতড়ে মোবাইলটা বের করল সুমন। ধুর, মোবাইলে কোনো নেটওয়ার্কও নেই। ভাগ্যিস নৌকাতে চাপার আগেই মাকে ফোন করে বলে দিয়েছি, নাহলে মা এতক্ষণে টেনশনে হার্ট ফেলই করেছে। তো কিন্তু বাসাটা কোনটা? কেউ তো নেই যে একটু শুধবো। ইতস্তত করে একটু এগিয়ে যায় সুমন। বুড়ো বটতলার কাছে পৌঁছতেই হঠাৎ একটা রাতচরা পাখি বীভৎসভাবে ডেকে ওঠে। এই নিঝুম রাত্রে সেই ডাক শুনে একটু ঘাবড়ে যায় সুমন। পরক্ষণেই মনকে বুঝিয়ে আবার হাঁটা শুরু করে সে। বুড়ো বটতলা পেরিয়ে মিনিট খানেক হাঁটলেই বাঁশবন। বাঁশবনের কাছে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। বাঁশবনকে বাঁ হাতে ফেলে কিছুটা গেলেই তাদের বাড়ি। ওই তো ওইটা না পুকুরটা? তার মানে বাঁশ বাগানের কাছেই চলে এসেছি। পুকুরটার কাছাকাছি এসে নিশ্চিন্ত হলো সুমন। ব্যাগ থেকে জলের বোতলটা বার করে একটু জল খেয়ে নিল। তারপর আবার হাঁটা দিল। কিছুটা দূর যাওয়ার পরে সুমনের মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। সুমন পিছনে ফিরে তাকালো, আর ঠিক সেই মুহূর্তেই পুকুর পাড়ের কাছে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের আলোটা দপদপ করে নিভে গেল। কাউকে দেখতে পেল না সুমন। উডঘুটে অন্ধকারের মধ্যে আবার হাঁটা শুরু করল সে। কিছুক্ষণ পর সে একটা মচমচ শব্দ শুনতে পেল, যেন তার ঠিক পিছনেই বুট পরে কেউ হাঁটছে। অদ্ভুতভাবে সুমন দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই শব্দটা থেমে যাচ্ছে। আবার সুমন চলা শুরু করলে তার পিছনে কারোর হাঁটার শব্দ হচ্ছে। সুমনের হঠাৎ মনে হলো এই অন্ধকারে যদি কোনো বন্য শিয়াল বা চোর তার পিছু নিয়ে থাকে তাহলে কি করবে সে? এখানে তো ডাকলেও কেউ বের হবে না ভেবেই একটা অদ্ভুত শিহরণ খেলে গেল তার গোটা শরীর দিয়ে। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে প্রাণ বাজি রেখে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করলো সে। কিছুটা দৌড়ানোর পর সে বুঝতে পারল শব্দটা থেমে গেছে। আর ঠিক তখনই তার নজরে এলো তাল গাছের নিশানাটা। হ্যাঁ, বাড়িটা চিনতে প্রথম তার একটু অসুবিধা হলেও তার মনে হলো আব্বা পেরোনোর মুহূর্তেও তাকে পই পই করে বলেছিল,
উঠোনের ঠিক মাঝখানে দেখবি ঝাঁকড়া তাল গাছটা দাঁড়িয়ে আছে, ব্যাস ওইটাই আমাদের বাসা। তোমার যত সব উল্টাপাল্টা কথা। তাল গাছের নিশানা দেখে নাকি বাসা চিনবে? কেন? বলি তোমার বাসার সামনে ওই তো হলুদ ল্যাম্পপোস্টটাও রয়েছে। আর হলুদ ল্যাম্প যদি নিভে যায় তখন অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজে বেড়াবে নাকি? কেন কেন এসব তাল গাছ ল্যাম্পপোস্ট এসব দেখতে হবে কেন? আমার ছেলে কি এর আগে কখনো যায়নি নাকি যে ও কিছু চিনতে পারবা না? যা বাবা, তুমি তো এতক্ষণ বলছিলে একা একা কোনোদিন যায়নি, এখন আমি যেই একটা ল্যান্ডমার্ক করতে এসব বললাম অমনি শব্দ আমার হয়ে গেল। তোমরা মেয়েরা না দোষ দিতে এক্সপার্ট। শুনো, তোমার ওসব ল্যান্ডমার্ক টাক না দিয়া তুমি তো নিজেও ছেলেটারে লইয়া যাইতে পারো। তা না, শুন, আমি তোরে সারছি একা, কিন্তু একখান কথা মাথায় রাখবি, নানিকে কিন্তু আমার শরীরের বিষয়ে কিছু বলবি না। এমনি যদি আসতে চায় তো ভালো, না হলে জোর টোর করার কোনো দরকার নাই। তখন আবার শুনতে হবে কাজের লোক করে তাকে নিয়ে আসছি। না বাবা, ও সবে আমি নাই। তার থেকে সে যেখানে ভালো থাকে সেখানেই থাকুক। আমার মা কিন্তু কখনোই এমন ধরনের কথা তোমাকে শোনান না। হ্যাঁ, মুখে শুনান না, কিন্তু তার পাড়া প্রতিবেশীরা তো বলে। এখন তারা বলছে মানে ধরে নিতে হবে যে সেটা তোমার মায়েরই কথা। তার মানে তুমি বলতে চাইছো পাশের বাড়ি ভাবে যদি এখন আমাকে ডেকে বলে তোমার আমাকে পছন্দ নয়, তাহলে আমাকেও ধরে নিতে হবে সেটা তোমার মনের কথা। দূর, কিসে আর কিসে। তোমরা থামবে? আমি বেরোলাম। মা, গেটটা লাগিয়ে দিয়ে যাও, তারপর ঝগড়া করো। আজ সকালে ঘটনাটা মনে পড়ে হঠাৎ মুখে একটা হাসি খেলে গেল সুমনের মুখে। তার উঠোন শুদ্ধ গোটা বাড়িকে ঘিরে রাখা সবুজ রঙের গ্রিলটা খুলে এক পা করে এগিয়ে গেল উঠোনের মধ্যে। উঠোন লাগোয়া দালানে ব্যাগ নামিয়ে একটু গলা উঁচিয়েই সে ডাকল, দাদি, ও দাদি। ডাক শুনেই ঘর থেকে বেরিয়ে এলেন রহিমা। কে কে এত রাতে আবার? আমি সুমন। রহিমা আস্তে আস্তে নিচে নেমে আসেন, তারপর সুমনকে দেখে চুমু খেয়ে বলেন, এলি? এতদিনে এই বুড়িটাকে মনে পড়লো বাপ? পড়াশোনার চাপে আর আসা হয় না। তুমি কেমন আছো? ভালো। ওখানে সবাই? মা বাবা সবাই ভালো আছে, তবে মা একটু রেগে আছে তোমার উপর। কেন? তুমি কেন যাও না দাদি? তুমি কেন আমাদের সকলকে ছেড়ে এখানে পড়ে থাকো? অন্ধকারের মধ্যে রহিমার মুখভঙ্গি বোঝা গেল না, তবে সুমনের মনে হলো বৃদ্ধা একটা দীর্ঘশ্বাসের আড়ালে অনেকগুলো কথা আড়াল করলেন। কিছুক্ষণ নীরব থেকে রহিমা বললেন, ঘরে চল, ঘরে গিয়ে বাকি কথা হবে। আজ ফিরনি বানিয়েছি। তুমি কি করে জানলে আজ আমি আসব? জানি না তো। তবে বানালে যে? তুমি তো ফিরনি খাও না। বানিয়েছিলাম মেহুলের জন্য। গফরের মেয়ে মেহুল তো রোজই আসে, গরুর দুধটা দুইয়ে দিয়ে যায়। আজ ওর জন্মদিন, তাই। সুমন ঘরে ঢুকে চেয়ারে বসে গা এলিয়ে দিল। রহিমা তার মাথার কাছে দাঁড়িয়ে বিলি কাটতে কাটতে বললেন, রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো? বেশ কদিন ধরে ল্যাম্পপোস্টের আলোটাও ঠিক নেই। দেখলাম, কি ঘুটঘুটে অন্ধকার। আচ্ছা, তোমাদের অসুবিধা হয় না চলাফেরা করতে? তোদের বয়সী যারা, তাদের হয়তো অসুবিধে হয়। আমাদের আর কি বা দিন কি বা রাত, সব এক। দাঁড়া, ফিরনিটা আনি। একটা পাথরের বাটিতে এক বাটি ফিরনি এনে নিজের হাতে রহিমা খাইয়ে দিলেন সুমনকে। সুমন 2 চামচ খেয়ে বলল, এখন আমার মিষ্টি ভালো লাগছে না। একটা গামছা দাও না, মুখ হাত পা ধুয়ে আসি। তারপর গামছা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সুমন। পিছন পিছন বেরিয়ে এলেন রহিমাও। এত রাত্রে কি গোসল করবি বাবা? এখানকার জল গায়ে সইবে তো? দাদি,
এত জার্নি করে একটু ফ্রেশ না হলে ভালো লাগে না। তুমি চিন্তা করো না, তুমি কল ঘরে আলোটা জ্বালিয়ে দাও। আমি এখানে থাকি? না, তুমি ভেতরে গিয়ে খাবার সাজাও, আমি আসছি, যাও। সুমন কল টিপে 2 বালতি জল ভরল। তারপর কল ঘরে বালতিটা নিয়ে ঢুকতেই বাবারে, আলোটা ফস করে নিভে গেল। যা, এই এক সমস্যা এখানে। এখন অন্ধকারে গোসল করতে হবে নাকি? না, দাদিকে ডাকাটা ঠিক হবে না। এই তো 2 বালতি পানি, ঢেলেই নি। কিন্তু জলে হাত দিতেই চিৎকার করে উঠল সুমন। জলের মধ্যে হাত দিতেই সে বুঝতে পারল জল দিয়ে ধোঁয়া উঠছে। এই প্রথম তার ভয় করল। কাঁপা কাঁপা গলায় সে বলল, এ কি, এ ঠান্ডার আবহাওয়ায় পানি গরম হলো কি করে? উফ, আরে যেন মনে হচ্ছে কেউ আগুনে বসিয়ে পানি গরম করে দিয়েছে। কিন্তু এ কি করে সম্ভব? কলঘরের বাইরে থেকে দাদির আওয়াজ শুনতে পেল ও। কিরে দাদু ভাই, কি হলো? কুপি দিয়ে আসবো নাকি? না, আমি ঠিক আছি, যাচ্ছি আমি। বালতি হাতে করে মাথার উপর থেকে জল ঢালার সময় সুমন টের পেল জলের উষ্ণতা বেশ অনেকটাই কম। একটু আগে যে জল ফুটন্ত ছিল সেই জল যেন এখন গা শোয়া গরম, যেন গরম জলে কেউ ঠান্ডা জল মিশিয়ে দিয়েছে। সুমন বেশ স্বস্তির সঙ্গে স্নান করল। তারপর মাথা মুছে গামছা পরে কলঘর থেকে বেরিয়ে এলো সুমন। কলঘর পেরিয়ে ঘরে ঢুকতে যাবে এমন সময় সুমনের যেন মনে হলো কেউ ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে আর দুর্বোধ্য ভাষায় কথা বলে যাচ্ছে। সুমনের মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। ঠিক সেই সময় কুপি হাতে বাইরে বেরিয়ে আসেন রহিমা। সুমন, দাদি, তুমি ডাকছিলে? চলো। চল বাবা। ঘণ্টাখানেক পরের কথা। চেয়ার সরিয়ে মেঝেতে আসন পেতে ইলাহি খাবার আয়োজন করা হয়েছে তার জন্য। না, হুট করে চলে এসেছে বলে দাদি মাংস রাঁধতে পারেননি, তবে সবজি দিয়ে অনেক কিছুই বানিয়েছেন। শাক, 3 রকম ভাজা, রসা, এঁচোড় কষা থেকে শুরু করে মাছের টক, দুধ মালাই কিছুই বাদ নেই। সব পদ খেয়ে আঙুল চাটতে চাটতে সুমন বলল, গাঠ বাটাটা কিন্তু দারুণ রান্না করেছো দাদি। এই ঘরে ছিল? হ্যাঁ রে, গাছের চর। সেই হয়েছে, সেই একদম। মা এমন কেন পারে না বলো তো? ওখানে তো সব কেনা জিনিস, আর এখানে নিজে মশলা মেটে করা হয়, তাই হয়তো অন্যরকম লেগেছে। তবে আমার বৌমা কিন্তু খাসা রাঁধে। কেউ বদনাম করলে তার কানটা একেবারে মুলে দেব। সুমন নিজের কানেই হাত দিল। খুব ভালো লাগলো সুমনের। আসলে তার দাদির সঙ্গে মায়ের একটা ঠান্ডা লড়াই চলে। এটা সুমন আর ইকবাল সাহেব সব থেকে ভালো বোঝেন। ইকবাল সাহেব একবার সুমনকে বলেছিলেন, কি জানিস তো, আমার দাদারা 71-এর যুদ্ধে যেতেই পারতেন না যদি না আমার মা অমন কঠিন আর উদার মনের হতেন। মা অত্যন্ত বিচক্ষণ মহিলা। তিনি প্রথমেই বুঝেছিলেন তোর মায়ের মধ্যে আর যাই থাকুক একটা আত্মকেন্দ্রিকতা আছে। মা বুঝেছিলেন এক সংসারে থাকলে সম্পর্কের চিড় আরো জোরালো হবে। তাই তার মানে তুমি বলতে চাইছো তোমার পছন্দ মেনে মাকে পুত্রবধূ করে আনলেও তুই দাদি... নিজেও চোখ কান খোলা রাখ, বুঝতে পারবি।
আমার মা কখনো আজ অব্দি দরাজ গলায় ফাতেমার প্রশংসা করে না। তাই আজ রহিমার মুখে ফাতিমার প্রশংসা শুনে সুমন বুঝতে পারল তার দাদি আসলে মাকে বেশ ভালোবাসে। দুজনের সম্পর্কের মধ্যে শুধু একটা অদ্ভুত অভিমান বাসা বেঁধেছে। এইসব কথা ভাবতে ভাবতেই জলের জগটা হাতে নিয়ে উঠোনে বেরিয়ে এলো সুমন। জলটা ঢালতেই সম্বিত ফিরল তার। এই পানিটাও তো একটু আগে টিউবওয়েল থেকে ভরা। ওই পানিটা তো গরম নয়, আবার অত্যাধিক ঠান্ডাও নয়, রুম টেম্পারেচার। এমনটা কিভাবে হয়? কি ভাবছিস? হাতটা ধুয়ে এসে জোয়ান খা। হ্যাঁ দাদি, আমি যখন গোসল করছিলাম না, তখন পানিটা গরম ছিল, কিন্তু এখন আবার দেখছি একদম নর্মাল পানি। কিন্তু আবহাওয়াটা তো বেশ ঠান্ডা ঠান্ডা। ও, এই ব্যাপার। আসলে গ্রামের দিকে তো ঠান্ডা বেশি লাগে, তাই কল মিস্ত্রিকে কদিন আগে ডেকেছিলাম। কল নেড়ে চেড়ে ভেতরে কি একটা গোল মতো মেশিন বসিয়েছে। পানিটা মাটি থেকেই গরম ওঠে। এতক্ষণ তো তুলে রাখা ছিল, তাই শীতল হাওয়ায় জুড়িয়ে গেছে। ও তাই বলো। আচ্ছা দাদি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি গেলাম, টাটা। ঘর গোছানো আছে, বিছানা পাতা, মশারিও টাঙিয়ে এসেছি। যা, যা গিয়ে শুয়ে পড়, রাত তো হলো অনেক। সুমন অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসে না তার। ঘুমানোর পরে সে বুঝতে পারে নিচে দাদি যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। পরক্ষণেই তার মনে হয় কান্নার আওয়াজটা নিচের ঘর থেকে নয়, বাইরের উঠোন থেকে আসছে। এত রাতে দাদি উঠোনে কি করছে? কুপিটা নিয়ে গিয়ে দেখি তো একবার। কুপি হাতে নিয়ে জানালার কাছে দাঁড়ায় সুমন। তার চোখ যায় উঠোনের দিকে। স্বল্প আলোয় সে বুঝতে পারে মহিলা ভারী বস্তার মতো কিছু একটা টানতে টানতে নিয়ে আসছে। দুজনে মিলে ধরাধরি করে উঠোনের মাঝে তাল গাছের কাছে টানতে টানতে বস্তাটাকে রাখে। কুপির আলোয় সুমন দেখতে পায় একজন 22-23 বছরের তরুণী আর অন্যজন মধ্যবয়স্কা প্রৌঢ়া। তারা কি কথা বলছে বুঝতে না পারলেও তাদের মধ্যে তরুণী স্ত্রীলোক কথার মাঝখানে বেশ কয়েকবার চোখের জল মুছছে। এটা বেশ বুঝতে পারছে সুমন। প্রৌঢ়া স্ত্রীলোকটির মুখ এত দূর থেকে ঠিক বোঝা গেল না, তবে অন্ধকারের মধ্যে দেখা গেল তার গায়ের রং হালকা শ্যামবর্ণ, আর তিনি একটা বেগুনি রঙের শাড়ি পরে আছেন। এতক্ষণে বস্তাটার দিকে নজর পড়ল সুমনের। কি আছে ওই বস্তায় বোঝার জন্য সুমন কুপিটা একটু উঁচু করে তুলতেই দেখল সব অন্ধকার, কোথাও কিচ্ছু নেই। তবে কি সারাদিনের ক্লান্তিতে হ্যালিউসিনেট করলাম এতক্ষণ ধরে? ওই ওই ঝাঁকড়া তাল গাছের কাছে তো কোথাও কেউ নেই। তবে ঘরে কিছুক্ষণ পায়চারি করার পর খাটে গিয়ে বসল সুমন। পকেট থেকে মোবাইলটা বের করে দেখল এখনো টাওয়ার আসেনি। অসম্ভব বিরক্তিতে ফোনটা খাটের উপর ফেলে জানালার দিকে তাকালো সুমন। এই সময়
কাছে পিঠে একটা মিঠো বাঁশির সুর বেজে উঠল, আর সেই সুরের সঙ্গে সঙ্গে উঠোনের ঝাঁকড়া তালগাছটা যেন হিস হিস করে এগিয়ে আসতে থাকলো তার দিকে। ভয় চিৎকার করতে ভুলে গেল সুমন। স্থাণুর মতো দাঁড়িয়ে রইল সে। পরক্ষণেই বিস্ফারিত চোখে দেখল কেমনভাবে যেন দোতলার জানালার লম্বা লম্বা শিকের ফাঁক গলেই সুমনকে লক্ষ্য করেই এগিয়ে আসছে গাছটা। তারপর সুমনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। পরক্ষণেই সুমন বুঝতে পারল যে সে শূন্যে ভাসছে। আর সহ্য করতে পারল না সুমন। ভয়ে আতঙ্কে চোখটা বন্ধ করে নিল, কিন্তু চোখ বন্ধ করে বসে থাকতে পারল না। একটা মৃদু গুঞ্জন কানে এলো তার। না 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 না, পরক্ষণেই একটা পাকুড় গাছের গন্ধ বাতাসে ভেসে এলো। সুমন চোখ খুলে দেখল গ্রামে ঢোকার পথে সেই পুরো বটতলার কাছে দাঁড়িয়ে আছে সে। রাত এখনো বেশ গভীর। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পুরো বটতলায় দূর থেকে যেন বেশ কতগুলো টর্চের আলো এসে পড়েছে এলোমেলোভাবে। সেই আলোয় সে দেখল বটগাছের ঠিক পিছন দিকেই রয়েছে একটা বড় বিশালাকৃতির পাকুড় গাছ। কিন্তু অদ্ভুত ব্যাপার, আজ সন্ধ্যাবেলাতেই যখন পুরো বটতলার পাশ দিয়ে সুমন এখানে এসেছিল, তখনও কিন্তু এই পাকুড় গাছটাকে সে লক্ষ্য করেনি। অবশ্য হতেও পারে সে তখন জিনিসটা খেয়াল করেনি। টর্চের আলোর উৎস কোথা থেকে আসছে সেটা দেখতে সে সামনের দিকে চোখ পিট পিট করে তাকাতেই তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল ঠান্ডা স্রোত। চারিদিকে চোখ বোলাতেই সে দেখতে পেল সে একা নয়। গাছগুলো ঘিরে রাইফেল উঁচিয়ে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। তাদের গায়ে গাঢ় সবুজ রঙের মিলিটারি পোশাক, কোমরে বেল্ট, পায়ে কালচে রঙের বুট জুতো, মাথায় হেলমেট আর হাতে ধরা রাইফেলে বেয়োনেট লাগানো। এরা পাক সেনা। মুখের মধ্যে হিমশীতল কাঠিন্য, চোখ থেকে ঠিকরে পড়ছে ঘেন্না। আর ঠিক পাকুড় গাছটার ডালের সঙ্গে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে একজন মানুষকে। সাধারণ গ্রাম্য মানুষের মতোই মানুষটার বেশভূষা, তবে তার বাঁ পায়ের আঙুলের কাছে একটা গভীর ক্ষত, আর সেই ক্ষত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে তার চোখে মুখে। কষ্টের আভাস গোপন করার জন্য মানুষটা হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে রেখেছে, আর চোখ দুটো যেন আগুনের মতো দৃঢ় বিশ্বাসে জ্বলছে। হঠাৎ সুমন দেখল তাকে ঘিরে থাকা পাক সেনাদের লম্বা চওড়া অবয়বগুলোর আড়াল থেকে একজন ফতুয়া পরা লোক বেরিয়ে এসেছে। সুমনকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সে এগিয়ে এসে বন্দি ওই মানুষটার সামনে হাঁটু গেড়ে তার মুখের খুব কাছে মুখটা নিয়ে সে বলল, এখনো সময় আছে ফয়জ। মুক্তিযোদ্ধারা কোথায় আছে সেনাদের বইলা দে। ইয়েনারা দয়ার মানুষ। ফয়েজের চোখে যেন আগুন জ্বলে উঠল। চিৎকার করে বলল, না আব্দুল ভাই, মরে যাব, তবু তবু তোমার মতো গদ্দার হব না। তুমি 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 রাজাকার, কিন্তু আমার মা
গুলশানা বেগমের রক্তে বেইমানি নেই। তুমি নেব খারাপ, এর শাস্তি পাবেই। ফয়েজের কথাটা শেষ হওয়ার আগেই আব্দুল বলে লোকটা সরে গেল তার সামনে থেকে। আর ঠিক সেই মুহূর্তে সুমনের চোখের সামনে ঝলসে উঠল এক ঝলক আগুন। পাক সেনাদের গুলির আওয়াজে ভরে গেল চারিদিক। সুমন দেখল পাক সেনাদের গুলিগুলো ওর শরীর ভেদ করে চলে যাচ্ছে। আতঙ্কে ধপ করে মাটিতে বসে পড়ল সে। কিন্তু এ কি, তার গায়ে তো গুলি লাগেনি। গুলিগুলো তাকে ভেদ করে সোজা গিয়ে লাগলো ওই ফয়েজের শরীরে। টপ করে নিভে যাওয়ার আগে চলে ওঠা প্রদীপের মতো একবার শুধু মাকে স্মরণ করল সে। এক মুহূর্তে ঝাঁঝরা হয়ে গেল মানুষটা, রক্তে ভিজে গেল মাটি। পাকিস্তানিদের বন্দুকের গর্জন মিলিয়ে গিয়ে আবার স্তব্ধ হয়ে গেল বাংলার এই অন্ধকার প্রান্তর। দড়ির বাঁধন খুলে সেই ফয়েজের দেহটাকে নামিয়ে কাঁধে করে নিয়ে চলে গেল সেই বর্বর পাক সেনাদের টুকরি। যাওয়ার আগে একগোছা টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে গেল সেই গদ্দার আব্দুলের হাতে। অন্ধকারের মধ্যেও লোকটার চোখ দুটো যেন জ্বলে উঠল লোভে। এতক্ষণে হুঁশ ফিরল সুমনের। আব্দুলকে দেখে ঘেন্নায় মুখ ফেরালো সে। রাজাকার, এই রাজাকার, ছি! হুঙ্কার করে উঠল সুমন। দেশদ্রোহী ওই রাজাকারের প্রতি তীব্র ঘেন্না ফুটে উঠল সুমনের চোখে মুখে। কিন্তু লোকটা যেন তার কথা শুনতেও পেল না। তার অস্বস্তিটাই যেন গ্রাহ্য করল না। লোকটাকে ধরার জন্য মাটি থেকে উঠতে গিয়ে সুমন দেখল অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেছে সে। চারিদিকে কেউ কোথাও নেই। অন্ধকার পাকুড় গাছটার তলায় কেবল একলা দাঁড়িয়ে রয়েছে সুমন। কিন্তু এই আব্দুল লোকটার মুখটা তো চেনা চেনা লাগলো কেন তার? কেন মনে হচ্ছে কোথাও দেখেছি। না, একে আমি ছাড়ব না। আজ তোকে জাহান্নামে পাঠাবই। দাঁড়া শয়তান! ও বাবা, দেখো দেখি, কি হলো? জ্বর এলো নাকি? রহিমার হাতের ঠান্ডা স্পর্শে সুমন জ্ঞান ফিরে পেল। তবে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল সুমন। কিন্তু স্বপ্ন কি এত জীবন্ত হয়? দাদি, সুমন যে এখনো এই শিরশিরে হাওয়ার মধ্যে ঘামছে। দাদি তুমি? ঘুম আসছিল না, তাই উঠে আসি ঘরে। এসে দেখি তুই বিড়বিড় করছিস। কি হয়েছে রে বাপ? দাদি, আমি না খুব একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম জানো। তো তোমাকে বললে বিশ্বাস করবে না। অবিশ্বাস্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করতে হয় বাপ। বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যেই তো এই গোটা দুনিয়া। দাদি, আমায় ৭১-এর কথা বলো তো। শোন, বলি তবে। সেই যে ১৯৪৭ সালে দেশ ভাগ হইল, তখনই সব গন্ডগোলের শুরু। হিন্দু মুসলমানের নাম কইরা দেশটাকেই দুই টুকরা কইরা দিল। এক পাশ হইল ভারত, আরেক পাশ হইল পাকিস্তান। ওই পাকিস্তান আবার দুই ভাগ, একখান পশ্চিম পাকিস্তান আর একটা আমাগো এই বাংলাদেশ, যেটারই তখন পূর্ব পাকিস্তান বলতো। তাই হইল শান্তি আসিল নাকি? ওই পশ্চিম পাকিস্তানের লোকজন আমাদের ওপর কি যে জুলুমটাই না শুরু করলো। কখনো ভাষা নিয়া, কখনো টাকা নিয়া, কখনো রাজনীতি নিয়া,
সব কিছুতে আমাদের উপর চাপ। আমাদের ভাষা পর্যন্ত মানে না। ধীরে ধীরে মানুষের মনে গরম জমতে লাগলো। তারপর আইলো সেই কাল রাত, 25শে মার্চ 1971। পাকিস্তানের ফৌজ ঢুকে পড়ল ঢাকায় আর বাংলাদেশের নানা শহরে গ্রামে গঞ্জে। শুরু হলো হানাহানি, খুন খারাপি, ঘর বাড়ি পুড়াইলো, মানুষ মরল। ঠিক তার পরদিন 26শে মার্চ শেখ মুজিব ভাই কইলেন এইবার স্বাধীন দেশ চাই। আর তখনই শুরু হইল মুক্তিযুদ্ধ। দেশের লোক, মুক্তি বাহিনী সবাই একসঙ্গে লড়তে নামলো পাক সেনা আর তাদের সাগরেদ ওই নোংরা রাজাকারগুলার বিরুদ্ধে। টানা 9 মাস যুদ্ধ চলল। এক সময় ভারতও ঝাঁপায় পড়ল এই যুদ্ধে। ঘরে ঘরে আমাদের ছেলেরা নিজেদের কুরবানি দিল দেশের নামে। তবেই না আমরা একটা স্বাধীন দেশ পাইলাম, বাংলাদেশ। 23 ডিসেম্বরে ভারত পাকিস্তানের ওপর যুদ্ধ ঘোষণা করে। যদিও তার আগে থেকেই বিভিন্ন ক্যাম্পে আমাদের যোদ্ধাদেরকে ট্রেনিং দিচ্ছিল তারা, কিন্তু সরাসরি যুদ্ধ করার ঘোষণা মাত্র 13 দিনের পরে, মানে 16ই ডিসেম্বর 1971-এ পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করে ঢাকাতে, আর জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। হ্যাঁ রে, তোর বড় চাচারা রফিক, শকত আর নওয়াজের চাচা আশারুল 3 জনে একসঙ্গে গেছিল ক্যাম্পে। যুদ্ধ শেখবার লাইকা বলছিল দেশ স্বাধীন করব। কিন্তু কপাল, বাংলা স্বাধীন হইল ঠিকই, কিন্তু ওরা আর কিছুই দেখতে পাইল না রে। পুজোর মাসেই 3 জনে শহীদ হইল। তারপর কল কল কইরা 40টা বছর কাইটা গেল রে। কিন্তু আমাগো উঠোনে এখনো সন্ধ্যা বেলায় ওদের পা পড়ল না। আচ্ছা, 71-এর যুদ্ধ নিয়ে এমন কি কিছু রহস্য আছে যা তুমি জানো আর কেউ জানে না? রহিমার মুখটা হঠাৎ শক্ত হয়ে গেল। ঘরের অন্ধকারের মধ্যেও যেন দপ করে জ্বলে উঠল তার চোখ দুটো। তারপর ধীরে ধীরে বলল, আছে রে দাদু, ঠিকই আছে, কিন্তু ওই সব কথা তো তোর সেই বইপত্রে লেখা যাবে না যে। কিছু প্রমাণ তো নাই। 71-এর যুদ্ধে যারা শহীদ হইছে ওদের নাম সরকারি খাতাপত্রে আছে ঠিকই, কিন্তু আরো কত মানুষ যে প্রাণ দিছে, কত মেয়ে মানুষ যে রাজাকারদের হাতে নিজের ইজ্জত হারাইছে। বলতো কজনের নাম গল্পের বইতে ছাপা হইছে? যদি কোনো প্রমাণ না থাকে লোকে তো কইব গাল গপ্প কপসাচ্ছে। তাই তুই বরং চুপচাপ শোক বুঝে পড়। আমি তোর একটু মাথায় হাত বুলাইয়া দি, ঘুমাইব। সুমন ঘুমানোর চেষ্টা করে। ঘুম জড়ানো চোখে সে বুঝতে পারে তার খাট থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে দাদি। দাদির পায়ের শব্দ ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে, আর তার ঘুমটাও হালকা থেকে আস্তে আস্তে গাঢ় হয়ে উঠছে। ওদিকে সিঁড়ি থেকে নিচে নেমে রহিমা নিজে দুটো ফটোর সামনে দাঁড়ায়। সেই ফটো দুটোর মালা বদল করে সদ্য গাঁথা দুটো জুঁই ফুলের মালা পরিয়ে দেয় ছবি দুটোতে। তারপর সেই দিকে তাকিয়ে বলে, জানিস আজ সুমন এসেছে, তোরা তো দেখেছিস না? আমি ওকে সব রান্না বান্না করে দিয়েছি যেগুলো তোরা খেতে ভালোবাসতিস। জানিস, বড় হওয়ার পর সুমনের মুখটা একদম শওকতের মতন লাগে, একদম সাসাদের আদল পেয়েছে। হঠাৎ উপরের ঘর থেকে একটা আর্তচিৎকার শুনে কেঁপে উঠলেন বৃদ্ধা। কয়েক সেকেন্ডের মধ্যেই ধরফর করতে করতে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো সুমন।
রহিমার ঘরে ঢুকে সে ব্যস্ত হয়ে বলল, দাদি, কিরে বাপ? দাদি, এখানে এখানে কিছু আছে। রহিমা হাসতে থাকে। তোর আসলে গ্রামে ঘরে একা থাকার অভ্যেস নেই তো, এই কারণেই তোর মা তোকে একা ছাড়তে চায়নি। তুমি বিশ্বাস করছো না? আমি আসার সময় থেকে দেখছি মানে কেউ কেউ যেন আমাকে নজর করছে। সুমন, আমার মনে হয় তুই কালকেই এখান থেকে চলে যা, এটাই তোর জন্য ঠিক হবে। কথাটা যেন হঠাৎ একটা হাতুড়ির বাড়ির মতো লাগলো সুমনের। তাও নিজের মনের অস্বস্তিটা অগ্রাহ্য করে সুমন প্রশ্ন করল, দাদি, আব্দুল কে? হঠাৎ ঘরের মধ্যে যেন একটা বোমা বিস্ফোরণ ঘটল। রহিমা আব্দুল নামটা শুনে মুখটা কেমন ছোট করে নিলেন। এতক্ষণ সুমনের সমস্ত কার্যকলাপকে ছেলে মানুষই ভাবলেও এখন তিনি যেন সুমনের কাজের পিছনে কোনো কারণ খুঁজে পেয়েছেন বলে মনে হলো। কঠিন গলার স্বর মুহূর্তেই নরম হয়ে গেল তার। আগের মতোই নরম স্বরে রহিমা সুমনের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে বাপ? ওপর ঘরে কি দেখছস? বল আমারে, আমি বিশ্বাস করবো এই তোরে শুয়ে বলছি। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, তুমি চলে গেলে। তারপর একটু তন্দ্রা মতো এসেছিল, কিন্তু হঠাৎ ঘরে ঠান্ডা বাতাসটা কেমন যেন বদলে গেল। আমার মনে হলো কেউ যেন আমার বুকের ওপর ওই বসে আছে আর বেশি বহুল হাত দিয়ে চেপে ধরেছে আমার গলাটা। আমার দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। আমি আমি আমার সর্বাঙ্গে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। ভয়টাকে জোর করে মন থেকে দূর করে চোখ মেলে তাকালাম, আর তাকাতেই দেখলাম একটা মোটা কালো লোক আমার বুকের ওপর বসে আছে। তার চোখ দুটো পাথরের মতো স্থির, আর বুড়োর কাজটা অদ্ভুত ভাবে কাঁটা। আমার মনে হলো আমি এই লোকটাকে কোথাও দেখেছি। তখনই মনে পড়লো এ সেই আব্দুল, যাকে কাল রাত্রে আমি স্বপ্নে দেখেছিলাম। বিশ্বাস করো দাদি, আমার মাথাটা ঝনঝন করে উঠল। ঠিক তখনই আমি দেখলাম আমার ঠিক পায়ের কাছে, মানে ওই আব্দুলের পেছনে এসে দাঁড়িয়েছে আর একটা ছায়া মূর্তি, একটা রোগা ছিপছিপে মেয়ের ছায়া। ঘরের মধ্যে বাতাস নেই, কিন্তু তার চুলগুলো সাপের মতো উড়ছে। তার গলার কাছে একটা মোটা লাল দাগ। কে দেখেই ওই মোটা লোকটা, মানে আব্দুল, তড়াক করে উঠে পড়লো আমার ওপর থেকে। আর আমি চোখের সামনে দেখলাম লোকটা ঘরের দেওয়ালের কাছে গিয়ে যেন দেওয়ালের সঙ্গে মিশে গেল। ওই বয়সে কাঁচা মাইয়া কেমন দেখতেছিল মনে নেই, তবে এখানে আসার পরে ওই তাল গাছের কাছে একটা মধ্যবয়স্কা ও তরুণী মহিলাকে আমি দেখেছিলাম। আমার মনে হচ্ছে সেই আমিনা। আমিনা কে দাদি? ৭১-এর যুদ্ধে পাক সেনারা যখন এই দেশের অনেকের বাড়িতে এসে আগুন ধরিয়ে দিয়েছে, মারধর করছে, বাড়ির মেয়ে বউদের ওপর অত্যাচার করছে, তখন ঘরে ঘরে সব ছেলেদের চোখে আগুন জ্বলে উঠল। সকলে একত্রিত হলো লড়াই করবে বলে, লড়াই করার ট্রেনিং নিয়ে দেশকে মুক্ত করবে বলে। রফিক শকত ক্যাম্পে যাওয়ার পর ওদের দেখা দেখি একদিন পাড়ার বিশু তাঁতির 2 ছেলে সুবল আর শ্যামলও জেদ করলো ক্যাম্পে যাবে বলে। তারা যখন ক্যাম্পে যাবে বলে তৈরি হচ্ছে, তখন গুলশনা বেগমের একমাত্র ছেলে ফয়েজও ওদের সঙ্গে যোগ দিল। আর যোগ দিল আমাগো নওয়াজের চাচা আশারুল। ফয়েজের বাবা অনেক ছোটতেই মারা গেছিল। ফয়েজ চাষবাস করতো আর মাঠে ঘাটে বাঁশি বাজিয়ে বেড়াতো।
ফয়েজ চলে যাওয়ার পর গুলশানা ফয়েজের বউ আমিনারে নিয়ে দিন কাটাতে লাগলো। রহিমা কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। তার চোখ দিয়ে টপ টপ করে ঝরে পড়ল জলের ফোঁটা। দাদি, তুমি কাঁদছো? তোমার কষ্ট হলে থাক। না বাপ, কাঁদি নাই আমি। শোনো, এপ্রিল মাসে তারা চলে গেছিল, আর অক্টোবর মাসে খবর এলো রফিক, শওকত, আশারুলরা শহীদ হয়েছে। এতে বিদ্রোহের আগুন বেড়ে উঠল আমাগো গ্রামে। এ পাড়া থেকে আরো ছেলে ছোকরারা যুদ্ধ শিখতে আকুল হয়ে উঠল। দলে দলে সবাই যোগ দিতে গেল ক্যাম্পে। ডিসেম্বরের শুরুর দিকে ভারত যুদ্ধ ঘোষণা করল। মুক্তিযোদ্ধাদের জয় তখন প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। এমন একদিন ভোরবেলায় আমিনার ঘরে একটা সাদা কবুতর উড়ে এসে বসলো। আমিনা বুঝলো ফয়েজ আজ রাতে বাড়ি আইবে। সেদিন অনেক রাত অবধি আমিনা আর গুলশানা জেগেছিল, কিন্তু ফয়েজ আসে নাই। কেন? পরদিন নওয়াজের বাবার থেকে জানতে পারলাম যে ফয়েজ নাকি পাক সেনাদের সঙ্গে হাত মিলিয়ে গদ্দারি করেছে। সে মুক্তিযোদ্ধাদের ডেরা থেকে পালিয়ে গেছে, আর পাক সেনাদের সঙ্গে এক গাড়িতে উঠতেও তাকে দেখা গেছে। সে নাকি পাক সেনাদের কাছ থেকে মোটা টাকার রকম খেয়ে মুক্তিযোদ্ধাদের সমস্ত তত্ত্ব এবং গোপনীয়তা ফাঁস করে দিয়েছে। চারিদিকে ভয় আর আতঙ্ক তৈরি হয়ে গেল। এদিকে সুবল আর শ্যামল একদিন ধরা পড়ে গেল পাক সেনাদের কাছে। তাদের মনেও প্রবল বিশ্বাস যে তাদের ধরতে সাহায্য করবে ফয়েজ। চারিদিকে একেবারে সি রব উঠে গেল। যাদের বাড়ির লোকেরা শহীদ হচ্ছে তারাই মোটামুটি সাপ সাপান্ত করে যাচ্ছে ওই গুলশান আর আমিনাকে। গ্রামের মধ্যে গুটি কয়েক ঘরের লোকই একমাত্র বিশ্বাস রেখেছিল ফয়েজের ওপর, কিন্তু আমিনা বেচারি, কতই বা বয়স তখন, এত কিছু সহ্য করতে পারল না। একদিন সকালে ওপাড়ার জাফর মিয়ার বিবি তাকে ঘরে এসে কথা শুনিয়ে যায়। বলে, এমন সালে পেটে ধরছে তোমার শাউরি, দেশের মানুষের সঙ্গে গদ্দারি। এদিকে এদিকে আমার ছেলেটা শহীদ হয়ে গেল গো। তবে তবে ফয়েজ যদি আমার ছেলে না হতো, আমি জন্মের পরেই ওরে বিষ দিয়ে দিতাম। কথাগুলো শুনে আমিনা চুপ করেছিল। সেদিন সে গুলশানার সঙ্গেও বিশেষ কথা বলেনি। তারপর বেলার দিকে শাশুড়ি স্নানে গেলে শাশুড়ির ঘরে গিয়ে তার কড়ি কাটে কাপড় দিয়ে ঝুলে পড়ল আমিনা। জীবন শেষ করে দিলেও জীবনের প্রতি মায়া কাটাতে পারেনি সে, বা হয়তো শাশুড়ির প্রতি কর্তব্যবোধ ভুলতে পারেনি। তাই মৃত্যুর পরেও মাঝে মধ্যেই তারে দেখা যেত। কিন্তু গ্রামের লোক বলে সে কখনো কারোর ক্ষতি করেনি, শুধু এক দৃষ্টি সেই থাকতোই পথ চলতি লোকের দিকে। হয়তো কিছু বলতে চাইতো, ওর কষ্টের কথা, ওর যন্ত্রণার কথা। বুঝলাম, কিন্তু এই আব্দুল আব্দুল কে দাদি? আব্দুল তো নওয়াজের আব্বা। আমিনা মারা যাওয়ার কয়েকদিন আগে এক দুপুরে বড় নদীতে স্নান করতে গিয়েছিল সে। তার যে মৃগী রোগ ছিল তা সে নিজেও তো জানতো না। রোজই স্নান করতে যেত ওই বড় নদীতে। তবে সেদিন স্নান করার পরে সে আর ওপরে উঠে আসেনি। দাঁতে দাঁত লেগে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। আব্দুল আবার যোদ্ধাদের খবর আদান প্রদান করত, তাই প্রায় অমন বেপাত্তা হয়ে যেত। কাজেই খোঁজ পড়েনি, কেউই তাই তখন কিছু জানতে পারেনি। পরিবারের লোক ভেবেছে সে হয়তো বিশেষ কাজে গেছে, কিন্তু দিন সাতেক পরেও যখন সে ফিরে আইলো না, তখন পড়ল খোঁজ। আর তার ঠিক পরদিনই নদীতে আব্দুলের দেহটা ভেসে উঠল। চেহারার গড়ন আর গলায় তাবিজ দেখে
একটা অনুমান করা গেল। নয়তো নয়তো ওই জলে পচা মাছে কাঁকড়ায় খোবড়ানো মুখখানা দেখে বোঝার কোনো উপায় ছিল না কারোর। বয়স চাচা গদ্দার নয় দাদি, গদ্দার ছিল আব্দুল। তুমি কি বলছো তুমি জানো? তোমার মনে হয় না দাদি সেই আমলে আব্দুল চাচা সামান্য ওইটুকু জমিতে কি এমন আয় করতেন যে পাড়ার মধ্যে পাকা বাসা তুলে ফেললেন? আমি তো ওদের বাড়ি গেছি এর আগেও, কই তার ভাইয়েরা তো কেউ কখনো পারেনি। তাদের প্রত্যেকেই তো সমপরিমাণ পৈতৃক জমি ছিল। আসলে ওই টাকা পাক সেনাদের থেকে নেওয়া টাকা। বয়েস চাচা সবটা বুঝতে পেরেছিল। ভেতরকার খবর যে আব্দুল চাচাই পাক সেনাদের কানে তুলে দিচ্ছে, আব্দুল চাচাই যে রাজাকার, সেটা বুঝতে পেরেছিল। সেই রাতে বয়েস চাচা শুধু আমিনার সঙ্গে দেখা করতে নয়, আব্দুল চাচার কোনো ব্যবস্থাও করতে আসছিল গ্রামে। কিন্তু সেসব কিছুই আর করে উঠতে পারেনি সে। মাঝপথে পাক সেনারা তাকে ধরে ফেলে, আর সেটাও আব্দুল চাচার সহায়তায়। তুমি এসব কিভাবে জানলে? আমি জেনেছি, মানে আমি স্বপ্ন নিজের চোখে দেখেছি। কিন্তু আমি কি কেবল একাই জেনেছি? তুমি কি জানো না? তুমি জানো বলেই তো কথাগুলো শুনেই এতটুকু অবাক হলে না? না মানে আমি কিভাবে এসব জানবো? তুমি সত্যি লুকাচ্ছ দাদি। আমার কথা শুনে তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠল কেন? এসব কথা তুমি আগে থেকেই জানতে, আমাকে এতক্ষণ গুছিয়ে গুছিয়ে গল্প বলছিলে দাদি। সত্যিটা বলো না। সব সত্যি যে প্রমাণ করা যায় না বাপ আমার। আর প্রমাণ না থাকলে চিৎকার করে বললেও তো সত্যি হয় না, তা গপ্প কথা মনে হয়। সত্যের একটা নিজস্ব জোর থাকে দাদি, সবসময় তাকে প্রকাশ করতে হয় না, প্রমাণ করতে হয় না। ফয়েজের নামে এত বড় কলঙ্ক সকলে বিশ্বাস করলেও ফয়েজের মা আর তার বউ বিশ্বাস করেনি, করতে পারেনি। তারা ভেতর ভেতর খবর নিতে শুরু করে। যেদিন আব্দুল পাক সেনাদের কাছ থেকে টাকা নিয়ে গ্রামে ফিরছিল, সেদিন আমিনা আর গুলশানার সঙ্গে তার চোকাচুকি হয়। আসলে ব্যাপারটা হয়েছিল ঠিক এরকম। কতরে খাইটা বুদ্ধি কইরা এত কিছু করুম, আবার বিবির দেমাকও দেখুম। আজ আল্লাহ তালার দয়ায় দিনটা পুরা কামাল হইয়া গেছে। রহিমা চাষিদের বাগানের ভেতরটা বেশ নিলিবিলি আছে। ওইখানে বসে সবটা গুছায় লই, নয়তো বাড়ি গেলেই আবার বিবির হাজার খানেক প্রশ্ন। বউ দাঁড়া, রাতের বেলা এভাবে একা যাস কই? মা, ওই দেখুন, কর্তারটা আজ ফিরছে। তুই একা নয় বউ, আমিও আজ ওই শালার পরে সারুম না। কথা বলতে বলতেই গুলশানা কাপড়ের আঁচল থেকে বের করল লম্বা হাসুয়াটা। আমিনার মুখেও হাসি ফুটে উঠল। পরক্ষণেই ওই দেখ বউ, ওই দেখ, শয়তানটা ওখানে লইক্কা টাকা গুনছে। আরাম কাজের টাকা ওকে আজই দোষকের আগুনে পাঠাইবো। আব্দুল, চাষি, তুমি এখানে এত রাত্রিরে? আশা করিস নাই না? আরে ফয়েজ কোথায়? আমি জানি ফয়েজ না রাজাকার তুই। এখন এখানে বসে টাকা গুনছিলিস? চাষি, আমি কিছু করি নাই, বিশ্বাস করো, আমি কিছু করি নাই। বিশ্বাস? খোঁজ খবর নিয়ে প্রথম যেদিন জানলাম তোর গদ্দারির কথা, আমার বিশ্বাস হয়নি, কিন্তু নিজের চোখে তা দেখলাম। তারপরেও কথার মাঝখানেই হাসুয়াটা বের করে গুলশানা, কিন্তু আব্দুল গুলশানার পায়ে পড়ে যায়। চাষি, মাফ করো। আব্দুল ভাই, তোমারে মাফ করলে ফ্যাজের লগে বেইমানি হইব, বেইমানি হইব সকল শহীদের লগে। হ্যাঁ, আমি না বোন, আমায় মাফ করো। কথা বলতে বলতে ধূর্তের মতো আব্দুল গুলশানাকে ধাক্কা দিয়ে তার হাত থেকে হেসেলটা ফেলে দেয়, আর তারপর একটা লাঠি দিয়ে গুলশানার মাথায় ঘা মারে। তুমি কোথায় যাও সুন্দরী? ফয়েজ বেটা মরছে, বদনাম পাইছে, আর তোমারে আজ রাত্রে ওই সেনাদের ঘরে পাঠাইব।
ওরা জনা 50 আছে, আর আমি তো আছি ভাগের লইকা। জানোয়ার, আমি না পালা। কিন্তু আমিনা পালাতে পারল না। আব্দুল আমিনার মুখ গামছা দিয়ে বেঁধে তাকে কাঁধে তুলে নিল। রাতের অন্ধকারেও আব্দুলের সেই চোখে ফুটে উঠল তীব্র লালসা। গুলশানা বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলো, কিন্তু আব্দুল পালাতে পারল না। দুপা এগিয়েই থমকে দাঁড়ালো সে। তার সামনে একটা মোটা শাবল হাতে দাঁড়িয়ে আছে রহিমা। যেন সাক্ষাৎ মৃত্যু। রহিমাকে দেখেই আমিনাকে কাঁধ থেকে নামিয়ে দেয় আব্দুল। তারপর রহিমাকে বোঝাতে চেষ্টা করে সে নির্দোষ, কিন্তু কথা বলার সময় সে পায় না। মুহূর্তের মধ্যেই রহিমা সর্বশক্তি দিয়ে শাবলের বাড়ি মেরে দেয় আব্দুলের মাথায়। গুলশানা ততক্ষণে শক্তি সঞ্চয় করে মাটি থেকে উঠে পড়েছে, আর অন্যদিকে মাটিতে লুটিয়ে পড়েছে আব্দুল। রহিমা, মরলো নাকি শুয়োরটা? না মা, নিঃশ্বাস পড়ে। এমন শান্তির মরণ ওর কপালে লেখা নয়। রাজাকারের বাচ্চা তিলে তিলে মরবে ও। তুই ঠিক আছিস তো? আমি না হ্যাঁ শাসি, একখান কথা কমু। জানি কি বলবি, এ কথা 5 কান হইব না, কিন্তু বউ এর তো জ্ঞান ফিরে আইব। মা, তুমি আর আমি মিলে একটা বস্তাতে পুরা আমাকে ঘর লইয়া যাবো আনে রে। তারপর জানি না তারপর কি আব্দুলের দেহটা নিয়ে ওরা কি করছিল আমি জানি না। হয়তো আব্দুলকে বন্য কোনো প্রাণীর সামনেই ছেড়ে দিয়েছিল, যাতে আব্দুলের শরীরটা জন্তুতে খুবলে খায়। আর প্রতিটা যন্ত্রণায় তার মনে পড়ে গিয়েছিল সেই গদ্দারির কথা, যা আব্দুল করেছে তার ভাইদের সঙ্গে, দেশ মায়ের সঙ্গে। তুমি জানো না দাদি, আমার বিশ্বাস হয় না। তুমি জানো আব্দুলের সঙ্গে কি হয়েছিল? সেদিন 3 জনের কেউই আমরা গদ্দারকে ছাড়তে চাইনি। আমিনা কইছিল আরে সারুম না। আমারও তাই উচিত লাগে, কিন্তু এরে কি করুম? গুলশানা বলল, রহিমা, এরে আমি হাত বেঁধে কুকুরের সামনে ফেলে দিমু? এতে তো লোক জানবে। এরে জিয়ন্ত দাফন দিব। কোথায়? আমাকে উপরের ঘরের দেওয়ালটা ভাঙিয়ে পড়ছে চাষি, 2 দিন হইল। সেদিন আমিনা আর গুলশানা বস্তাটা টানতে টানতে তাদের বাড়ি নিয়ে যায়, আর রহিমা শাবলের সাহায্যে মাটি তুলে ভাঙা দেওয়াল মেরামত করে। কেউ জানতে পারে না গুলশানার বাড়ির দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে এক রাজাকারের দেহ, এক দমবন্ধকর ইতিহাস। রহিমা চুপ করে থাকে, কিন্তু সুমন সবটা বুঝতে পারে। সেইবার আব্দুল নিরুদ্দেশ হওয়ার দিন সাথে খোঁজাখুঁজি করার পর আব্দুলের বাড়ির লোক ঘরে ফিরে এলে রহিমাই তাদের কাছে আব্দুলের স্নানের মিথ্যা তত্ত্বটি খাড়া করেছিলেন। আর কপাল গুণে সেই যুদ্ধের সময় একটা বেওয়ারিশ লাশও পাওয়া গিয়েছিল নদীতে, কিন্তু সেই লাশ যে আব্দুলের তা বোঝাতেও কসরত করতে হয়েছিল ওদের। যেদিন দুপুরে লাশটা ভেসে উঠল, ও বাবা, নদীতে কেমন গন্ধ, তাই না সবার মিয়া? যা বলছো করিম মিয়া। ভাইজান, ও কিসের লাশ দেখেন তো। ওই দেখি আপা। হয়তো কার কোল খালি হলো কে জানে, লাশটা তোলার ব্যবস্থা করলে হয় না? খাড়াও আপা। সবর আর করিম মিয়া মিলে লাশটা জল থেকে তুললে দেখা যায় মুখটা পচে গলে গেছে। সেই মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই,
কিন্তু রহিমা হঠাৎ চিৎকার করে ওঠে। কোমরের ওই জালন কাঠি আর গলার তাবিজখানা সেরা সেনা ঠেকছে না মিয়া, দেখেন দিহি। এ তাবিজে তো নাম খোদাই আছে। এ কি, এ যে আব্দুলের নাম আপ্পা। রহিমা মুখে কাপড় চাপা দিয়ে কাঁদতে চেষ্টা করে, কিন্তু তার চোখে ফুটে ওঠে নিশ্চিন্তের হাসি। যুদ্ধের বাজারে পাওয়া বেওয়ারিশ লাশের গায়ে আব্দুলের গা থেকে খোলা তাবিজ আর জ্বালন কাঠি পরিয়ে জলে ফেলে দেওয়ার ভাবনাটা তারই ছিল। এতে পাক সেনারা আব্দুলের খোঁজও করবে না, আর বাড়ির লোকেরাও জানবে যে আব্দুল মৃত। আচ্ছা দাদি, আমিনা তো আত্মহত্যা করলো, কিন্তু গুলশানা দাদি? আমিনা আব্দুলরে তার যোগ্য শাস্তি দিয়ে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। একদিন দুপুরে যখন গুলশানা বাইরে গিয়েছিল, তখন শাশুড়ির আড়ালেই সেই এক কাণ্ড ঘটায়। গুলশানা এরপর একেবারে ভেঙে পড়ছিল, তবে সে বেঁচে ছিল। ছেলে হারিয়ে, বউ হারিয়ে, সব হারিয়ে বেঁচেছিল। দেশ স্বাধীন হলো, বাংলাদেশ তৈরি, সব সে দেখে গেল। পরের বছর মানে 1972-এ বাংলাদেশের স্বাধীনতা দিবস আসার আগের রাতে 25শে মার্চ তার মাটির বাড়িতে কিভাবে যে আগুন লেগে যায়, অদ্ভুত ব্যাপার। নিজেকে বাঁচানোর চেষ্টাটুকু পর্যন্ত করেনি সে, এতটুকু চিৎকার করেনি। আশেপাশের বাড়ি থেকে পোড়া গন্ধ পেয়ে একজন যখন বেরিয়ে এলো, তখন গোটা বাড়িটা একেবারে দাউ দাউ করে জ্বলছে, আর এক জায়গায় বসে বসে কেবল পুড়ছে গুলশানা। আগুন তখন এতটাই ছড়িয়ে পড়েছে যে তাকে আর কোনো মতেই বাঁচানো গেল না। আসলে যে দেশে তার ছেলেকে সকলে গদ্দার হিসেবে চিনবে, সেই দেশে সে হয়তো আর থাকতে চায়নি। আগুনটা কি দুর্ঘটনা ছিল, না সে নিজেই লাগিয়েছিল, তাও আর জানা যায়নি। আমার মনে হয় সে নিজেও লাগিয়েছিল, যাতে ওই বাড়ি চলে যায় আর আব্দুলের দেহটা আর কখনো কারোর হাতে না পড়ে। আমারও। তার মানে আজকের দিনেই তো উনি আত্মহত্যা করেন দাদি? হ্যাঁ রে বাপ। আচ্ছা দাদি, আব্দুলের ওপর রাগ হওয়াটা তোমার স্বাভাবিক। তুমিই তাকে মারতে সাহায্য করেছো, তাই সে আমাদের ঘরের পাশে ঘুরঘুর করতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মা বাবা কেউ কখনো দেখেনি। আমাকে তাহলে সে আজ দেখা দিল কেন? আব্দুল তোমাকে দেখা দেয়নি বাপ, তুমি শওকতের মতো দেখতে কি না। শওকত আর ফয়েজ ছিল জিগরি দোস্ত, তাই ফয়েজ তোমাকে দেখা দিয়েছে, তোমাকে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দিতে চেয়েছে। আর সেই কারণে ফয়েজের সঙ্গে এক এক করে উঠে এসেছে আমিনা, আব্দুল আর গুলশানা। কিন্তু এই গ্রামে তো আমি নতুন নই, এর আগেও এসেছি। আসলে অন্য কোনো দিন তুমি এলে এমনটা হয়তো হতো না। ওই যে বললাম, আজ 25শে মার্চ, আজকের রাতটা এদেশের ইতিহাসে একদম অন্য রকম। সেই কারণে এই রাতকে কালো রাত বলা হয়। এই রাতের পর বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করার কথা বলেন। এই রাতের পরেই লাখো লাখো ছেলে চোখে আগুন জ্বালিয়ে বেরিয়ে পড়ে, আর পরের বছর এই রাতেই গুলশানা মারা যায়। ফয়েজের পরিবারের গল্প একেবারে ফুরিয়ে যায় আজকের রাতেই। তাই আজকের রাতটাই অন্যরকম। তুমি জানলার বাইরে যে দুজনকে দেখেছিলে, তাদের মধ্যে অল্প বয়সী মাইয়াটা আমিনা, আর বেগুনি শাড়ি পরা মেয়ে মানুষটা গুলশানা। ফয়েজ আর আব্দুল রে তো দেখছই। দাদি, একটা ভ্যাপসা গন্ধ আসছে না এই ঘর থেকে? একটা উৎকট গন্ধ আসছে, তুমি পাচ্ছ না? আসলে বয়স্ক মানুষ তো, নাকে সব সময় সব গন্ধ আসে না। তাছাড়া একা একা হাত পায় না সবটাই। ঘরের ছাদগুলোতেও বেশ ঝুল জমেছে।
কতকাল সার পোষ হয় না দেখ। রহিমার চোখ অনুসরণ করে ঘরের ছাদের দিকে তাকায় সুমন, কিন্তু উপরে সে যা দেখল সেটা দেখার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। তার গোটা হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। উপরে তাকাতেই সুমন দেখতে পেল ছাদের কালো কড়িবর্গা থেকে লাল শাড়ি ঝুলিয়ে ঝুলছে একটা দেহ, এক তরুণীর রোগা লিকলিকে দেহ। এই সেই মেয়ে যে তাকে বাঁচিয়েছিল, আমিনা। এটা আমিনার দেহ। দাদি, দাদি, তুমি ওপরে দেখো, একবার তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ ওপরে? ওপর। হঠাৎ কথা বলতে বলতেই থেমে গেল সুমন। মুহূর্তেই সুমনের মনে পড়ে গেল তাদের বাড়িতে তো কোনো কাঁঠাল গাছ নেই, এমনকি তাদের পাড়াতেও নয়। বাঁশবাগানের যে পথ দিয়ে তাদের বাড়ি, তার ঠিক উল্টো পথে কিছুটা গেলেই কাঁঠাল গাছ পড়ে। কিন্তু ছোট থেকেই সে শুনে এসেছে বাঁশবাগানের ওই দিকে তাদের যাওয়া বারণ, কারণ সেখানে নাকি চীনেরা থাকে। সুমনের মনে পড়ে গেল গফরের মেয়ে মেহুল বহু বছর আগেই কলেরাতে মারা গেছে, আর তার দিদি কখনো বৌমার প্রশংসা করে না, কিন্তু গুলশানা বেগমের প্রাণ, তার শেষ সম্বল ছিল আমিনা। সুমনের মনে পড়ে গেল আসার পর থেকে একবারও এই বাড়িতে সে জোনাকি পোকা অথবা কোনো ঝিঁঝি পোকার ডাক শোনেনি। এমনকি আশেপাশে কোনো কুকুর বা শিয়ালের চিৎকার পর্যন্ত শোনা যায়নি। তার দাদি একবারও তার বাবার কথা জিজ্ঞাসা করেনি। হঠাৎ মাথাটা ঝিমঝিম করে উঠল সুমনের। এখানে আসার পর যা কিছু হয়েছে সবটা একে একে মনে পড়তে থাকে সুমনের। চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করে সে। দড়িতে ঝুলতে থাকা ফয়েজের দেহ, আব্দুল, বেগুনি রঙের শাড়ি পরে জানালার নিচে দাঁড়িয়ে থাকা গুলশানা আর আমিনার তাকে বাঁচানো, এই বাড়িরই দেওয়ালে আব্দুলের মিলিয়ে যাওয়া, দাদির মুখে আব্দুলের পরিণতি, গুলশানা বেগমের কথা, সবটা মাথার মধ্যে ঘুরতে থাকে তার। আর ভাবতে ভাবতে সব মুখগুলোই তার চোখের সামনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে। ভয়ে আতঙ্কে সে ঘরের কড়িবর্গা থেকে চোখটা নামিয়ে নিল। আতঙ্কিত হয়ে রহিমার মুখের দিকে তাকিয়ে দেখল রহিমার মুখটা বদলে যাচ্ছে আস্তে আস্তে। মুখের রেখা, ভ্রুযুগল থেকে শুরু করে ঠোঁটের হাসিটাও বদলে যাচ্ছে। সুমনের সামনে দাঁড়িয়ে আছে বেগুনি রঙের শাড়ি পরা সেই প্রৌঢ় মহিলাটা, যাকে সে কিছুক্ষণ আগে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছে, আমিনার সঙ্গে কথা বলতে দেখেছে। গুলশানা বেগম, আর তাকে ঘিরে রয়েছে আবছা আগুনের লেলিহান শিখা। সেই লেলিহান আলোক শিখা ধীরে ধীরে আরো উজ্জ্বল আর ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। আগুনের সেই শিখার মধ্যে সুমন দেখতে পেল ঘরটা আস্তে আস্তে 2 তলা পাকা বাড়ি থেকে মাটির ঘরে পরিণত হচ্ছে। আর ঘরের দেওয়ালে রাখা 2 মালা পরা ছবিতে হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে ফয়েজ আর আমিনা। ছবি দুটো কি জীবন্ত! হঠাৎ পায়ের কাছে প্রচণ্ড গরম লাগতেই নিচে তাকিয়ে সুমন দেখল গুলশানা বেগমের গা থেকে বেরিয়ে আসা আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে জ্বালিয়ে দিচ্ছে গোটা মাটির ঘরকে। সুমনকে পালাতে হবে, পালাতেই হবে। কিন্তু সুমনের মনে হলো তাল গাছের ঝাঁকড়া থেকে নেমে আসা একটা সরু জ্বলন্ত হাত যেন আটকে বেঁধে রেখেছে তার পা দুটো। গুলশানা বেগম
তখন নিজের গলা চিরে রক্ত বের করে অমানসিক গলায় চিৎকার করছে, 71, 71,